শেখ হাসিনা পুত্র সজীব ওয়াজেদ জয় তিনি তার অফিসিয়াল ফেসবুক পেজে একটা কলাম শেয়ার করেছেন বিদেশি পত্রিকার AFP কানাডা। এ নামে কোনো নিউজ পোর্টাল আগে দেখি নাই, ভিতরে ঢুকে দেখলাম তেমন একটা কিছুই নাই। গণভোট নিয়ে ডক্টর ইউনূস সরকার ভার্সাস বিএনপি অকল্পনীয় অপ্রত্যাশিত ঘটনা ঘটছে। সরকার কার্যত সরাসরি বিএনপির বিরুদ্ধে অবস্থান নিয়েছে, নাটকীয়ভাবে বিএনপির বিরুদ্ধে। ঋণ খেলাপি হওয়ায় কুমিল্লার 4 আসনে নির্বাচনে অংশ নিতে পারবেন না বিএনপির প্রার্থী মঞ্জুল হাসান মুন্সী। এই আসনে তার প্রতিপক্ষ প্রার্থী এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহ। প্রশ্ন হলো, তারেক রহমান বিহীন বিএনপি বা ছাত্রদল বা বাকি অঙ্গ সংগঠনগুলো এতদিন কি সঠিক পথে ছিল না, যে এত বড় দলটি আজকে জুলাই বিপ্লবের পর এসে একটি জায়গায় সফলভাবে বিজয় লাভ করতে পারেন? এর কয়েকটি কারণ আমাদেরকে আগে একটু বিশ্লেষণ করে খুঁজে বের করতে হবে। দর্শক, খেলা কি তাহলে অবশেষে জমেই গেল? হ্যাঁ, খেলাটা অবশেষে জমেই গেছে। যেই খেলার আশায় ছিল সাধারণ জনতা, অবশেষে সেই খেলাই এখন বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে সাধারণ মানুষ দেখতে পাচ্ছে স্বচক্ষে, আয়নার মতো চকচকা। সেই খেলাই দেখতে পাচ্ছে, যেই খেলাটা দেখার জন্য জনতা এতদিন অপেক্ষায় ছিল এবং অপেক্ষায় এখনো আছে। দর্শক, সেই খেলাটা কি সেটা ইতিমধ্যে আপনারা বুঝতে পেরেছেন। আগামী জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশের সাধারণ জনতা, আমজনতা, নারী পুরুষ, অধিকাংশ মানুষ, সবাই বলবো যে সবাই না, অধিকাংশ মানুষ আগামী নির্বাচনে বাংলাদেশের সরকারি ক্ষমতায় সরকারে দেখতে চায় একজন ইসলাম প্রিয় মানুষকে। সকলের মনের আশা, সকলের মনের তামান্না, বিগত দিনে আমরা সব দেখেছি, এবার দেখতে চাই নতুন একটা দলকে, নতুন একটা সরকারকে, যারা ক্ষমতায় বসলে দেশের দুর্নীতি, দেশের রাহাজানি, দেশের খুন গুম, দেশের চাঁদাবাজ, টেন্ডারবাজ সব কিছু নির্মূল হবে। সব কিছু নির্মূল হয়ে বাংলাদেশ, সোনার বাংলাদেশ যে আমরা শুনে আসছি, সেই সোনার বাংলাদেশ গঠিত হবে। এই যে সাধারণ জনগণের একটা চাওয়া, সেটা হয়তো অতি দ্রুতই পূরণ হতে যাচ্ছে। এটার ইঙ্গিত পাওয়া যাচ্ছে, এটার ইঙ্গিত ইতিমধ্যে পাওয়া যাচ্ছে, একদম আয়নার মতো চকচকা। কেন এই কথাটি আমি বললাম, হয়তো আপনারা ভিডিওর শুরুতে কিছু ভিডিওর অংশবিশেষ দেখে সেটা অলরেডি বুঝতে পেরেছেন। ছাত্র সংসদ নির্বাচন হলো বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে, এবং সেখানকার নির্বাচন থেকে যেটা আমরা আশা করেছিলাম, একসময় দেখেন ছাত্র শিবির, জামাত ইসলামের যে ছাত্র শিবির সংগঠন আছে, তাদের নাম বলাটাই ছিল বাংলার জমিনে একটা বড় মহাপাপ। তাদের নাম বলাটাই ছিল বিশাল একটা পাপ। মনে করেন, ইসলামের কথা যদি কেউ বিশ্ববিদ্যালয়ে বলতো, সাথে সাথে তাকে ছাত্র শিবিরের ট্যাগ দিয়ে তাকে গুম করা হতো, তাকে খুন করা হতো। আবরার ফাহাদ গেছে না ভাই? আবরার ফাহাদের মতো অনেকেই গিয়েছে। তো সেই ছাত্র শিবির এখন এমন এমন চমক দেখাচ্ছে বিশ্ববিদ্যালয়গুলোতে, যে চমক দেখে গোটা দেশবাসী হতবাক হয়ে যাচ্ছে। বলা হচ্ছে যে এই নির্বাচনের সাথে জাতীয় নির্বাচনের কোনো সম্পর্ক নেই, কিন্তু যেটা আমরা দেখতে পাচ্ছি, বিশ্ববিদ্যালয়গুলোতে যারা শিক্ষিত, যারা স্মার্ট, তারাই যদি এভাবে ছাত্র শিবিরকে বিজয়ী করে, এইভাবে যে জয়ী করে থাকে, তাহলে তার পরিবার তো অবশ্যই তাদের পথেই হাঁটবে। তার মানে সাধারণ জনতা আগামীতে চাচ্ছে এমন একটা দল ক্ষমতায় আসুক, যেই দলের কারণে দেশটা শান্তিতে চলতে পারে। সংসদে কালেমার পতাকা ওড়ে। অবশেষে মনে হয় সেই দোয়াটা সকলের কবুল হচ্ছে, সংসদে হয়তো কালেমার পতাকাটাই উড়বে। এই ছাত্র রাজনীতি থেকে যেইগুলো আমরা বিজয়ী দেখতে পাচ্ছি, সেটার দ্বারা এটা প্রমাণিত হয়ে যাচ্ছে। দর্শক, যাই হোক, কথা বাড়াবো না। ভিডিওর শুরুতে অনেকগুলো বিজ্ঞ বিশ্লেষকদের বিশ্লেষণ শুনেছেন, তাদের বিস্তারিত আলোচনা আপনারা শুনুন, তাহলেই অনেক কিছু জানতে পারবেন বর্তমান বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে। তো চলুন তাহলে আর কথা কেন, একটা লাইক দিয়ে সবগুলো ভিডিওর বিস্তারিত আলোচনা শুনে আসি। বাংলাদেশের প্রতিটি বিশ্ববিদ্যালয়ে যদি এখন নির্বাচন হয়, কে জিতবে? চোখ বন্ধ করে হয়তো বলে দেওয়া যাবে কারা জিতবে। কিন্তু যারা গত 16 মাস আগে বাংলাদেশের কোনো বিশ্ববিদ্যালয় সেভাবে দাঁড়াতে পারেনি, বিজয় লাভ তো প্রশ্নই আসে না। এক প্রকার যারা ফ্যাসিজমের বিরুদ্ধে লড়াই করতে করতে ক্লান্ত হয়ে দেয়ালে পিঠ ঠেকে গেছে, যাদের একটি অফিস ছাড়া বাংলাদেশে খোলার সুযোগ ছিল না, সেটা জামায়াত ইসলামী বলি, ছাত্র শিবির বলি, কার্যত পুরো বাংলাদেশে তারা নিষিদ্ধ ছিল অঘোষিতভাবে। সেই দলটি 24 জুলাই আন্দোলন শেষে হাসিনার বিদায়ের পর তারা পুরো বাংলাদেশ এখন তাদের কবজায় নিয়ে যাচ্ছে ক্রমান্বয়ে। এর কারণটা কি আসলে? আজকের এই বিশ্লেষণটি আপনাদেরকে একটু গভীরভাবে শুনতে হবে,
কারণ কোনো সত্য বিষয় উন্মোচন মানি না যে তাদের পক্ষ অবলম্বন করছে। অর্থাৎ সত্যটাকে প্রকাশ করার অর্থ হলো আমাদের দুর্বলতাগুলো কোথায়, আমাদের ভুলগুলো কোথায় সেটা বিশ্লেষণ করে খুঁজে বের করে সেখানে সমাধান খোঁজা। আমরা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ছাত্র শিবিরের বিজয় দেখলাম, সবগুলো প্যানেল বিজয় লাভ করলো ছাত্র শিবির। অথচ এখানে ছাত্র শিবিরকে খুবই স্ট্রং আমরা আগে খুব একটা দেখিনি। তার মানে কি বাংলাদেশে ফ্রি ফেয়ার ইলেকশন হলে জামাত শিবির কি এভাবে ভূমিধস বিজয় পাবে? এই প্রশ্নটা এখন সবার মনে। 12 ফেব্রুয়ারি বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচন। বাংলাদেশে এই মুহূর্তে সবচেয়ে বেশি আলোচিত ব্যক্তির নাম তারেক রহমান। তিনি প্রায় 17 বছর পর বাংলাদেশে প্রবেশ করেছেন এবং তার দলকে তিনি গুছিয়ে তোলার চেষ্টা করছেন। প্রশ্ন হলো, তারেক রহমান বিহীন বিএনপি বা ছাত্রদল বা বাকি অঙ্গ সংগঠনগুলো এতদিন কি সঠিক পথে ছিল না যে এত বড় দলটি আজকে জুলাই বিপ্লবের পর এসে একটি জায়গায় সফলভাবে বিজয় লাভ করতে পারেনি? এর কয়েকটি কারণ আমাদেরকে আগে একটু বিশ্লেষণ করে খুঁজে বের করতে হবে। এক, জুলাই বিপ্লবের পর জামাত এবং শিবিরের নজর ছিল তারা তাদের দলকে গোছানোর চেষ্টা করেছে, তারা ফ্যাসিজমের যে নষ্ট অবস্থাগুলো ছিল রাষ্ট্র থেকে সেগুলো দূর করার কাজে মনোনিবেশ করেছে, মানুষের মধ্যে আস্থা তৈরির কাজটি করেছে। এবং এই 16 মাসে যারা জামাত শিবিরকে বিগত সময়ে রক কাটা এটা সেটা হিসেবে জানতো, এই 16 মাসে তারা বুঝতে পারলো যে স্বাধীনভাবে জামাত ইসলাম যখন মাঠে কাজ করে তারা কি করতে পারে। শিবিরকে আমরা দেখলাম প্রথমেই ঢাকা বিশ্ববিদ্যালয়টাকে তাদের কন্ট্রোলে নিয়ে একটার পর একটা চমক দিয়েছে। কখনো জুলাইকে নিয়ে তারা প্রোগ্রাম করেছে, বিজ্ঞান মেলা করেছে, মেডিকেল ক্যাম্প করেছে, ইফতার প্রোগ্রাম করেছে। অর্থাৎ শিবির একটার পর একটা চমক দেখিয়েছে। সেই সময়টা ছাত্রদল ব্যস্ত ছিল টেন্ডার দখলদারিত্ব নিয়ে। বাংলাদেশের মানুষ রাজনৈতিকভাবে খুব সচেতন। তারেক রহমান লন্ডন থেকে একটি কথা প্রায় বলতেন যে আগামী নির্বাচনটা হবে সবচেয়ে চ্যালেঞ্জিং, ইতিহাসের সবচেয়ে কঠিন নির্বাচনটি হতে যাচ্ছে আগামী অর্থাৎ 12 ফেব্রুয়ারি। সেটি হচ্ছে বোধহয় এবার। বিএনপির অনেকেই মনে করছেন যে 12 তারিখ জামাত শিবির লড়াইটা করতে পারবে না। মনে করছেন যে জামাত শিবির 20-30টা আসনের মধ্যে সীমাবদ্ধ হয়ে যাবেন, বাকিগুলো বিএনপি দখলে নেবে বা বিজয় লাভ করবে। এটা আমার অনেক বন্ধুরা বলেন। আমি তাদেরকে বলি যে 12 তারিখের পর যদি আফসোসের সময় আসে তখন কি করবেন? বরং 12 তারিখের আগেই যা করণীয় সেই ব্যাপারে সজাগ থাকেন। 12 তারিখে আসলে কি হবে এটা একটা সিমটম যদি আমরা খুঁজি, আমরা কি দেখবো? বাংলাদেশের প্রধান প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় ছাত্র শিবির বিজয় লাভ করেছে। তাহলে কি করে বিএনপি সংসদ নির্বাচনে বিজয় লাভ করবে? এই যে ছাত্র সংগঠনগুলো এরা কারা? এরা কি নির্দিষ্ট একটি অঞ্চলে নাকি পুরো বাংলাদেশের ছাত্রদের প্রতিনিধি হয়ে এখানে এসছে? এরকম নানান হিসেব নিকেশ করতে গেলে আমার মনে হয় বিএনপির জন্য আগামী ফেব্রুয়ারির নির্বাচনটা খুব টেনশনের হতে যাচ্ছে। নাম্বার 1। নাম্বার 2, শিবির যখন একটার পর একটা গঠনমূলক কাজ করছিল, ছাত্রদল নিজেরা অন্তর্কোন্দলে লেগে গেছে, নিজেরা নিজেদের মারছিল, পাথর দিয়ে মারছিল, অমুকটা দখল করছিল, অমুকটা কেড়ে নিচ্ছিল, অমুকের বাড়ি দখল, ব্যবসা বাণিজ্য দখল, চাঁদাবাজি এগুলো করছিল। যে কারণে যারা বিএনপি প্রেমী তারাও কিছুটা হলেও বিএনপির প্রতি নাকশ হয়েছে। পক্ষান্তরে যারা জামাত শিবিরকে পছন্দ করতে না তারা জামাত শিবিরকে পছন্দ করতে শুরু করেছে যে এরা তো ক্ষমতায় আসলে কি করতে পারে। কারণ ইউনূস সরকার যেদিন ক্ষমতায় বসছেন কার্যত অনেকেই বলছেন যে জামাত শিবির ক্ষমতায় আছে। তার মানে হলো জামাত শিবির ক্ষমতায় না থাকলেও তারা একটা স্বাধীন প্ল্যাটফর্ম পেলে বা স্বাধীনভাবে কাজ করতে পারলে কি করতে পারে সেই জিনিসটা তারা পুরো দেশবাসীকে দেখিয়েছে। এখন মানুষের যারা সাধারণ পিপল তাদের কাছে জামাত শিবিরের একটা জনপ্রিয়তা তৈরি হয়েছে যে তারা কি করতে পারে। এই পরিস্থিতির আলোকে কয়েকটা বিষয় আমাদের মনে রাখতে হবে। বিএনপি যে খুশিতে আছে ফেব্রুয়ারিতে তারা কি করবে না করবে, এই খুশিটাও ম্লান হতে পারে জামাত শিবিরের নতুন কোনো পরিকল্পনায়। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আমরা দেখলাম ছাত্রদল তাদের নিজেদের একজন প্রার্থীকেও দিতে পারেনি, দিয়েছে ছাত্র অধিকার পরিষদ থেকে রাকিব নামে একজনকে। অনেকেই বলছেন যে রাকিব যদি ছাত্রদলের পক্ষে না লড়ে স্বাধীনভাবে স্বতন্ত্র হয়ে লড়তেন তাও তিনি বিজয় লাভ করতেন জাহাঙ্গীরনগরের জিতুর মতো। তার জনপ্রিয়তা এত বেশি ছিল, কিন্তু তিনি হেরেছেন একটাই কারণে, তিনি ছাত্রদলের প্ল্যাটফর্ম থেকে নির্বাচন করেছেন। তার মানে এই ছাত্রদল শব্দটাকে এখন আমরা বুঝতে পারছি অনেকের জন্য অভিশাপ হয়ে দাঁড়াচ্ছে। কিন্তু কেন এই বিষয়টা আসলে? এত বড় একটা ছাত্র সংগঠন, এত জনপ্রিয় একটা সংগঠন, দেশ বা গণতন্ত্রের জন্য এত লড়াই করা দলটি আজকে এই পরিণতি কেন? এটা আসলে বিএনপিকে ভাবা খুব জরুরি হয়ে পড়েছে। যদি তারা বিজয়ের খুশিতে থাকে বা তারা যদি মনে করে যে আমরা বড় দল, আমরা অনেক কিছু করে ফেলবো, আমার মনে হয় তারা আসলে ভুল করতে যাচ্ছে। এই ভুলটা থেকে তাদের সংশোধন হতে হবে, এই বিশ্ববিদ্যালয়ের নির্বাচন থেকে তাদের এটা মনে রাখতে হবে। পাশাপাশি ছাত্রদলের কমিটিগুলোতে এবার নতুন ছাত্র আনা, ক্লিন ইমেজের ছাত্র আনা, পরিচ্ছন্ন ছেলেদেরকে রাজনীতিতে ফিরিয়ে আনা তারেক রহমানের এখন দায়িত্ব হয়ে গেছে। এই আদু ভাইদের দিয়ে এই রাজনীতি আর চলবে না। আগামী দিন যদি বাংলাদেশে ফ্রি ফেয়ার ইলেকশন হয় সেক্ষেত্রে কি হতে পারে তার একটি মহড়া আমরা মোটামুটি পেয়ে গেছি। প্রিয় দর্শক, আগামী সংসদ নির্বাচন আমাদেরকে একদম চোখে আঙুল দিয়ে বলে দিচ্ছে বিএনপি সহজ বিজয় পাচ্ছে না। জামাত এবং শিবির যে গঠনতান্ত্রিক ধারায়, যে পরিচ্ছন্ন ধারায়, যে শৃঙ্খলাপূর্ণ ধারায় রাজনীতি করছে, বিএনপিকে সেই ধারায় ফিরতে হবে। বিএনপি, আমি বারবার এই কথাটা বলি, বিএনপি সবসময় আওয়ামী লীগের এগেনস্টে রাজনীতি করেছে। আওয়ামী লীগ এবং বিএনপির সিস্টেম প্রায় একই রকম, কিন্তু জামাত শিবির একটু ভিন্ন রকম। এই 16 মাস জনগণকে, দেশবাসীকে, ছাত্র জনতাকে জামাত যে সারপ্রাইজগুলো দিয়েছে এটা জনগণ আগামীর ফেব্রুয়ারি নির্বাচনে মনে রাখবে। আমরা যত যাই বলি না কেন, 71 ইস্যু, রক কাটা ইস্যু, কি বলে ধর্মান্ধের ইস্যু, এগুলো জনগণ খায় না। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যে মেয়েটিকে নালায় তাকবীর স্লোগানের জন্য হাত থেকে মাইক্রোফোন কেড়ে নেওয়া হয়েছিল,
লাঞ্ছিত করা হয়েছিল, সেই মেয়েটি বিজয় লাভের পর নারায়ে তাকবীর স্লোগানটি আবার উচ্চারণ করেছে চোখের অশ্রু দিয়ে। হাজারো মানুষ বাহবা দিয়েছে। নারায়ে তাকবীরের শক্তি কতটুকু সেটা আবারও সেই মেয়েটি দেখিয়েছে, সেই বোনটি দেখিয়েছে। যে আওয়ামী লীগ নারায়ে তাকবীর কিংবা ইসলামকে দমিয়ে রাখতে চেয়েছে, কেন যেন সেই ন্যারেটিভে পা দিয়েছে আমার প্রিয় দলটি। বাংলাদেশের মানুষের আবেগের জায়গা হলো ইসলাম। গণভোট নিয়ে ডক্টর ইউনূস সরকার ভার্সাস বিএনপি অকল্পনীয় অপ্রত্যাশিত ঘটনা ঘটছে। সরকার কার্যত সরাসরি বিএনপির বিরুদ্ধে অবস্থান নিয়েছে, নাটকীয়ভাবে বিএনপির বিরুদ্ধে। দেখেন, একটা মজার হিসাব অ্যানালজি বলি। গণভোটে হ্যাঁ ভোট দেওয়ার সুযোগ, না ভোট দেওয়ার সুযোগ, দুইটা সুযোগ। কোনো একটা ভোটে যখন দুইটা অপশন থাকে, তখন স্বাভাবিকভাবে এথিক্যালি এটাই প্রতিষ্ঠিত যে সরকার কোনো একটা পক্ষে প্রচারণা চালাতে পারে না। এটা অনৈতিক এবং অবৈধ। সরকার, নির্বাচন কমিশন এটা পারে না। আপনি তো ভোটে দিচ্ছেন, আপনি যদি এখানে জনগণের মতামতকে গুরুত্ব না দেন, হ্যাঁ বা না, আপনি জোর করে বাস্তবায়ন করেন, কিন্তু আপনি জনগণের কাছে হ্যাঁ বা না চাচ্ছেন, ভোট দিতে বলছেন, সেখানে আপনি কোনো একটা পক্ষে আপনি প্রচারণা চালাতে পারেন না, আপনি রেফারি হয়ে। আর যদি একটা পক্ষ নেন, তাহলে রেফারিগিরির দরকার কি, আপনি রায় দিয়ে দেন। কিন্তু দেখেন মজার বিষয়, বিএনপি না ভোটের পক্ষে প্রচারণা চালাচ্ছে, এটা স্পষ্ট। যদিও এটা উপর উপর তারা সরাসরি বলছে না, কিন্তু আসলে তারা না ভোটের পক্ষে, এটা বিএনপির বিভিন্ন নেতাদের বক্তব্য স্পষ্ট হয়েছে। যেমন জয়নুল আবেদিন ফারুক, বিএনপির গুরুত্বপূর্ণ নেতা, তিনি চেয়ারপারসন উপদেষ্টা বা এরকম একটা পদ আছে, ভাইস চেয়ারম্যান কিনা আমি জানি না, কারণ এইসব গুরুত্বহীন নেতার পদও মনে থাকে না, কাগজে লেখা আছে সেটা দেখে বলতে হয়। এটা তার গুরুত্বের একটা প্রমাণ যে জয়নুল আবেদিন ফারুক কোন পর্যায়ের নেতা, যে তার পদ কি এটাও মানুষ জানে না, বিশ্লেষকরাও জানে না। যাই হোক, সাবেক হুইপ, চিফ হুইপ এই হিসাবে ইম্পর্টেন্স আছে তার, হুইপ হিসাবে। এই জয়নুল আবেদিন ফারুক তিনি বলেছিলেন যে গণভোটে না ভোট দিয়ে আসবেন, এবং বিএনপির লোকজন জানে। মানে এখানে বিএনপির নীতিটা হচ্ছে তাকিয়ে নীতি। তারা হ্যাঁ বা না কোনোটার পক্ষে প্রকাশ্যে প্রচারণা চালাবে না, কিন্তু ভিতরে ভিতরে তারা না ভোট দেওয়ার কথা বলবে। তারা চায় যাতে না ভোট বিজয়ী হয়, কারণ এইসব সংস্কার চায় না তারা, এটা সত্য কথা। এই জন্য বিএনপি না ভোটের পক্ষে, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু সরকার সরাসরি হা ভোটের পক্ষে প্রচারণা চালাচ্ছে, সরকারি টাকা খরচ করে। নির্বাচন কমিশনকে না দেখলেও সরকার প্রচারণা চালাচ্ছে যে হা ভোট দিবেন। মজা না, বিএনপি তলে তলে না ভোটের পক্ষে, আর সরকার হা ভোটের পক্ষে প্রচারণা চালাচ্ছে। তো এটা থেকে স্পষ্ট বোঝা যায় এটা তাৎপর্য কি, এটা উচিত না, কিন্তু তারপরে এটা তাৎপর্য আছে। সাপোজ আওয়ামী লীগ ভোট দিতে যাওয়ার কথা না, কিন্তু আওয়ামী লীগও যদি না ভোট দেয় এবং বিএনপি যদি না ভোট দেয়, যদি কোনো কারণে না ভোট জিতে যায়, আমি বিশ্বাস করি অনিবার্যভাবে হা ভোট জিতবে, কারণ এটা নতুন বাংলাদেশ। আর বিএনপি আওয়ামী লীগ মিললো বাকি, বিএনপি আওয়ামী লীগের ভোট আছে। দেখেন না, ডাকসু, জাকসু, রাকসু, জকসু, সর্বশেষ জকসুতে দেখেছেন ছাত্রলীগ ছাত্রদলের ভোট মিলালে কি শিবিরের সমান হয়? হয় না। তো এর মানে তারা ভোট দিলেও বাকি, না দিলেও বাকি, এদেশের জনগণ হ্যাঁ ভোটের পক্ষে রায় দিবে। কিন্তু যদি বাই চান্স, আমি ধরে নিই বিতর্কের খাতিরে, না ভোট যদি জিতে যায়, হ্যাঁ ভোট যদি হেরে যায়, তাহলে ওই না ভোট জিতেছে ওইটা বাস্তবায়ন হবে, সংস্কার বাদ, এটা মনে করার কোনো কারণ নেই। সংস্কার ঐকমত্য কমিশনের যে সুপারিশমালা, জুলাই সনদ, এটা এমন একটা রিয়ালিটি, এটা হ্যাঁ ভোট জিততে তো গণভোটের মাধ্যমে হয়ে গেল, আর যদি না জিতে তাহলে অন্যভাবে হতে হবে, ওটা বাতিল হবে, এরকম কোনো সুযোগ নেই। এটা বাস্তবতা। যেহেতু এটি হচ্ছে একটা একমত যে অ্যাট এনি কস্ট সরকার জুলাই সনদ বাস্তবায়ন করবে। এখন বাস্তবায়ন পদ্ধতি হিসাবে গণভোটে দিলাম, গণভোটের মাধ্যমে যদি কাঙ্ক্ষিত ফল হয় হলো, না হলে এটা অন্য ওয়ে। নার পক্ষে নতুন বাংলাদেশে দাঁড়ানোর কোনো সুযোগ নেই। এখানে না মানে ভুয়া, তবে গণভোট দিতে হবে। কেন? এখানে গণভোট ছাড়াও তো সরকার এটা অধ্যাদেশের মাধ্যমে, আদেশের মাধ্যমে যেভাবে বাস্তবায়ন করে ফেলতে পারত। মানে গণভোটটা দিচ্ছে এই কারণে যাতে আর কেউ পরিবর্তন করতে না পারে। আর একটা গণভোট ছাড়া এটার পরিবর্তন করা যাবে না। এর মানে এই নয় যে এটা জনগণ চাই কি চায় না, জনগণ চায় এটা নিশ্চিত, এবং এটা করতে হবে, এটা চোখ বুঝে করতে হবে। কথা ফাইনাল, সালিসি মানে কিন্তু তাল গাছটা আমার ভোটে দিয়েছে, কিন্তু হা ভোটেই হতে হবে, এটি কথা। আর এই কারণেই সরকার হা ভোটের পক্ষে প্রচারণা চালাচ্ছে যে এটা হা ভোট তো পাশ করিয়ে আনতে হবে, আর না হলেও এটা বাস্তবায়ন করতে হবে, অন্যভাবে তখন আইনি দিক খতিয়ে দেখা হবে। এটা হচ্ছে রিয়ালিটি। নইলে সরকার সরাসরি কোন একটা পক্ষে ভাবে অবস্থান নিত না। কিন্তু দুঃখ বিএনপির জন্য, না ভোটের মধ্য দিয়ে বিএনপি রাজনীতি থেকে হারিয়ে যেতে পারে, সম্ভাবনা রয়েছে। কারণ বিএনপি তাকিয়ে নীতি অবলম্বন করে। তাকিয়ে নীতি মানে উপরে বলবে একটা, মনে থাকবে আর একটা, তেমন কিছু বলবে না। যদি বলতে হয় সাংবাদিকদের চাপাচাপিতে বলবে হ্যাঁ আমরা তো সংস্কারের পক্ষে, কিন্তু তারা ভিতরে ভিতরে অলরেডি বিএনপি নির্দেশনা দিয়ে দিয়েছে যে তোমরা না ভোটের পক্ষে প্রচারণা চালাও। না ভোটের মধ্য দিয়ে বিএনপি রাজনীতি বাংলাদেশে শেষ হয়ে যাবে। বাংলাদেশে বিএনপি থাকবে না, বিএনপি ধ্বংস হবে। এটা আমরা আগেই বলেছি। পিনাকি ভট্টাচার্য একটা আলোচনায় 8 বছর দেখিয়েছিলেন বা 10 বছর, যে এর মধ্যে বিএনপি থাকবে না, এবং ইট উড বি রিয়ালিটি। গণভোটের সুযোগ আগামী 10 বছরে আর আসবে না বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা বিশেষজ্ঞ অধ্যাপক ডক্টর আলী রিয়াজ। বিএনপি আলী রিয়াজ সম্পর্কে অনেক উৎসাহ উঠিয়েছিল, আলী রিয়াজ পালিয়েছেন, অমুক তমুক এত কোটি টাকা খরচ করেছেন, অথচ আলী রিয়াজ আছেন, তিনি পালাননি। বিএনপি হচ্ছে গুজব পার্টি। এই গুজববাজির কারণেই তো শিক্ষিত সমাজ তাদেরকে ভোট দেয় না।
গণভোট নিয়ে দিক নির্দেশনার লক্ষ্যে কৃষি বিভাগের 17,000 কর্মকর্তা ও মাঠ কর্মীর জন্য অনলাইন প্ল্যাটফর্ম জুম আয়োজিত এক সভায় অংশ নিয়ে মন্তব্য করেন তিনি। এখানে কিন্তু হাবটের পক্ষে এই সরকারের লোকদের এভাবে প্রচারণা চালাচ্ছে এবং আরো বিভিন্ন অ্যাড, বিটিভিতেও অ্যাড যাওয়ার কথা। আলী রিয়াজ বলেন, গণভোটের এই সুযোগ আগামী 5 বা 10 বছর আর আসবে না। ভবিষ্যতের বাংলাদেশ কিভাবে চলবে তা ঠিক করে দেওয়ার এই সুযোগ কাজে লাগাতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। তা কিভাবে চলবে? এর মানে হাবট দিতে হবে। হাবটের মাধ্যমে বাংলাদেশ সঠিক পথে যাবে। না ভোট দিলে তখন আমাদের রাস্তা অন্যটা খুঁজতে হবে, আরেকটা বিপ্লব করতে হবে প্রয়োজন। কিন্তু জুলাই সনদ বাতিল করার কোনো সুযোগ নেই। না ভোট বিজয়ী হলেও জুলাই সনদ বাতিল করা যাবে না, এটা বাস্তবায়ন হবেই। বরং বিএনপির কপাল ভালো যদি হাবট জিতে যায়, নইলে যে বিপ্লবটা হবে সেটা হবে বিএনপির বিরুদ্ধে। বিএনপি অনিবার্যভাবে সেই বিপ্লবের বিরুদ্ধে অবস্থান নেবে, তারপরে বিএনপি ওই বিপ্লবী পিটানি খাবে। আমরা তো বিএনপি ধ্বংসের জন্য 8 থেকে 10 বছর টাইম দিয়েছিলাম, 8-10 বছর লাগবে না। এই না ভোটের পক্ষে বলতে গেলে যে পিটানি খাবে অতি শেষ। বাংলাদেশ যে কটি মন্ত্রণালয়, উপজেলা, ইউনিয়ন ও গ্রাম পর্যায়ে জনবল রয়েছে তাদের মধ্যে কৃষি মন্ত্রণালয় অন্যতম উল্লেখ করে তিনি বলেন, জনগণের সঙ্গে আপনাদের যে যোগাযোগ রয়েছে তার মধ্য দিয়ে গণভোট বিষয়ে সচেতনতা সৃষ্টিতে ভূমিকা রাখার সুযোগ তৈরি হয়েছে। গণভোট বিষয়ে সচেতনতা সৃষ্টি মানে হাবট দিবেন, এই কথার অর্থ হচ্ছে এটি। গণভোট সংক্রান্ত জনসচেতনমূলক প্রচার কার্যক্রম মুখ্য সমন্বয় বলে 2024 সালে গণঅভ্যুত্থান ও বিগত 16 বছরের সংগ্রাম হাজারো মানুষের প্রাণ দিয়েছে, তার প্রাণ দিয়ে আমরা এই দায়িত্ব দিয়েছি এমন অবস্থা যেন আমাদের আগের অবস্থা ফিরে। এখানে এটা নিশ্চিতভাবে আমরা দেখতে পাচ্ছি যে গণভোট হাবট জিতে যাবে। তবে বিএনপি এখানে পুরো রাষ্ট্র, সরকার, জনগণ বিএনপির বিরুদ্ধে অবস্থান নিচ্ছে। শেখ হাসিনা পুত্র সজীব ওয়াজেদ জয় তিনি তার অফিসিয়াল ফেসবুক পেজে একটা কলাম শেয়ার করেছেন বিদেশি পত্রিকার AFP কানাডা। এ নামে কোনো নিউজ পোর্টাল আগে দেখি নাই। ভিতরে ঢুকে দেখলাম তেমন একটা কিছুই নাই, ওই যে সংবাদ কিছুই নাই, অনেক পুরান সংবাদ আছে এরকম। তো কলামটা যে লিখেছে তার নাম হচ্ছে জ্যাক রেমন্ড, ছবিও দেওয়া আছে, কিন্তু এই জ্যাক রেমন্ড নামে এই ছবিযুক্ত কোনো লোক আমি গুগলে সার্চ করে পেলাম না, লিঙ্কডিনে পেলাম না, চ্যাটজিপিটিতে পেলাম না। আপনারা জানলে বলতে পারবেন। তো এই সব কলাম লেখার মানেই হচ্ছে আসলে এগুলো কিন্তু পেইড কলাম। এগুলো ভুতুরে লেখক দিয়ে কলাম লিখিয়ে চেষ্টা করে আর কি বহির্বিশ্বকে দেখিয়ে যে তুই ইংরেজিতে লিখছে, ঠিকই তো লিখছে, তো যাতে একটা জনমত তৈরি করা যায়, বহির্বিশ্বে একটা মত তৈরি করা যায় এগুলো। এবং আওয়ামী লীগ ইতিপূর্বে এরকম বহু করেছে। যখন ক্ষমতায় ছিল তখনও কিন্তু এই প্রচুর ভুতুরে লোকজনকে দিয়ে এই ধরনের কলাম টাকার বিনিময়ে লেখাতো, এখনো সেই কাজই করতেছে। এখন প্রশ্ন করতে পারেন যে আমি এগুলো পড়ি কেন? ওই কারণে যে আওয়ামী লীগের মনোভাবটা জানার জন্য। যদিও এই AFP কানাডা এটা একটা অখ্যাত কুখ্যাত পোর্টাল, এখানে টাকা পয়সা দিলে আপনি যে কোনো নিউজ করতে পারবেন। এবং এই জ্যাক রেমন্ড নামে কেউ নেই আমার, মোটামুটি আমি কনফার্ম। যদি আপনি থাকেন আমাকে জানাবেন, আমার ভুলটা ধরিয়ে দিবেন। কিন্তু এই যে কলামটা লেখা হয়েছে, এই কলামে যা যা লেখা হয়েছে সব কিন্তু আওয়ামী লীগের মনের কথা, এবং তারা এভাবেই কিন্তু করতেছে। এই কলামটা কিন্তু আওয়ামী লীগ বাংলায় লিখেছে, লিখে কাউকে দিয়েছে, সেই কলামটা ইংরেজিতে অনুবাদ করে তারপর জ্যাক রেমন্ড নামে ছাপিয়ে দিয়েছে। তো এটা হচ্ছে একটা ফরমাশি কলাম, কিন্তু এই কলামের মাধ্যমে আমরা এই যে ভারতকে দিয়ে বাংলাদেশকে কি বিপদে ফেলতে চাচ্ছে এটার একটা ইঙ্গিত আমরা এই কলামে পেতে পারি। তো আসুন কলামটা পড়ি। কলামটা কিন্তু খুব ইন্টারেস্টিং, একটু মনোযোগ দিয়ে আপনারা শুনবেন। তো কলামে লিখেছে, এই বাংলাদেশ ইলেকশন এক্সক্লুডস 60% অফ ভোটার্স, ইন্ডিয়া পেজ দ্য প্রাইস। বলতেছে যে বাংলাদেশের 60% ভোটারকে যদি বাদ দিয়ে ভোট হয়, এখানে লিখছে যে আওয়ামী লীগের নাকি 60% জনসমর্থন, তাহলে ভারতকে কিন্তু এর মূল্য দিতে হবে। ভারতকে হুঁশিয়ারি দিয়েছে। হাউ এ সেম ভোট নেক্সট ডোর কুড রিশেপ সাউথ এশিয়া সিকিউরিটি ম্যাপ। একটা ভুয়া ইলেকশন প্রতিবেশী দেশে এটা এই দক্ষিণ এশিয়ার পুরো নিরাপত্তাকে হুমকির মুখে ফেলে দিবে। বিশাল বড় ব্যাপার। বাংলাদেশে আওয়ামী লীগের মতে যে ইলেকশন হতে যাচ্ছে ফেব্রুয়ারির 12 তারিখে, এটা একটা ভুয়া ইলেকশন, এবং ভারতকে হুঁশিয়ারি দিচ্ছে যে যদি এই ভুয়া ইলেকশনটা ভারত হতে দেয় তাহলে কিন্তু এই পুরো দক্ষিণ এশিয়ারই কিন্তু নিরাপত্তা সংকট সৃষ্টি হবে। তো এখানে লিখেছে, বাংলাদেশ এমন একটি নির্বাচনী কাঠামোর দিকে এগিয়ে যাচ্ছে যেখানে দেশের বৃহত্তম রাজনৈতিক দল এবং প্রায় 60% ভোটারের রাজনৈতিক আবাসস্থল আওয়ামী লীগকে বাদ দিতে হবে। আওয়ামী লীগ নাকি বৃহত্তম রাজনৈতিক দল এবং 60% লোকই আওয়ামী লীগের সমর্থক। তো এই ধরনের পরিস্থিতিতে অনুষ্ঠিত একটি নির্বাচন গণতান্ত্রিক বৈধতার অভাব হবে এবং বাংলাদেশে অবাধ, সুষ্ঠু এবং অন্তর্ভুক্তিমূলক রাজনৈতিক প্রক্রিয়ার প্রতি ভারতের দীর্ঘস্থায়ী সমর্থনের সরাসরি বিরোধিতা করবে। কিন্তু এর পরিণতি গণতান্ত্রিক রীতিনীতির বাইরেও বিস্তৃত। বাংলাদেশে একটি একতরফা নির্বাচন ভারতের জন্য সরাসরি কৌশলগত ঝুঁকি বহন করে, যার মধ্যে রয়েছে ভারতপন্থী রাজনৈতিক শক্তির প্রান্তিকীকরণ, ভারতপন্থী রাজনৈতিক শক্তি আওয়ামী লীগকে একেবারে কোণঠাসা করে দেওয়া, এবং পাকিস্তানপন্থী ইসলামী শক্তির পুনরুত্থান। এবং এই ইসলামী শক্তি নাকি পাকিস্তানপন্থী। আমরা 90% মুসলমান, তাই না? এখানে কেউ ইসলামী রাজনীতি করতেই পারে, পাবলিক ভোট দিলে দিবে, না দিলে নাই। এবং ইসলামপন্থী রাজনীতি মানেই হচ্ছে এদের চোখে পাকিস্তানপন্থী। তো পাকিস্তানপন্থী ইসলামপন্থী শক্তির পুনরুত্থান, ভারতের পূর্ব সীমান্তে নিরাপত্তার অস্থিরতা বৃদ্ধি এবং ধর্মীয় সংখ্যালঘু হিন্দুদের জন্য ঝুঁকি বৃদ্ধি। এটিকে যদি ভারত মনে করে বাংলাদেশের আভ্যন্তরীণ বিষয়, তাহলে কিন্তু ভারত একটা গুরুতর ভুল করবে। ভারত যদি মনে করে কি দরকার, বাংলাদেশে যা হচ্ছে এটা ওদের আভ্যন্তরীণ বিষয়, তাহলে ভারত গুরুতর ভুল করবে বলে এখানে বলা হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে, বাংলাদেশের এই ভুয়া নির্বাচন কেন ভারতের নিরাপত্তা সমস্যা হয়ে উঠবে? বাংলাদেশের রাজনৈতিক স্থিতিশীলতা ভারতের নিজস্ব নিরাপত্তা পরিবেশের সঙ্গে অবিচ্ছেদ্য, বিশেষ করে পূর্ব এবং উত্তর পূর্ব সীমান্ত জুড়ে। কয়েক দশক ধরে ভারত বুঝতে পেরেছে যে বাংলাদেশে অন্তর্ভুক্তিমূলক শাসন কেবল একটি গণতান্ত্রিক পছন্দই নয়, বরং কৌশলগত প্রয়োজনীয়তা।
মানে ভণ্ডামি কারে কয় দেখেন। মানে গত কয়েক বছর ধরে নাকি ভারত বুঝতে পেরেছে যে বাংলাদেশে একটি অন্তর্ভুক্তিমূলক শাসন, এই অন্তর্ভুক্তিমূলক শাসন গত 15 বছর ধরে ভারত একতরফা ভাবে শেখ হাসিনাকে টিকিয়ে রেখেছে। শেখ হাসিনা তিনটা ভুয়া ইলেকশন করে অন্য দলকে বাদ দিয়ে একতরফা নির্বাচন করে বারে বারে জয়ী হয়েছে। তখন কোথায় ছিল অন্তর্ভুক্তিমূলক? এখন বলতেছে কলামে যে গত 15 বছর ধরে নাকি ভারত বুঝতে পেরেছে যে অন্তর্ভুক্তিমূলক শাসন কেবল একটি গণতান্ত্রিক পছন্দই নয়, বরং এটি কৌশলগত প্রয়োজনীয়তা। অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের পক্ষে ভারতের অবিচল অবস্থান আমাদেরকে কি শিক্ষা দেয়? আমরা এখন দেখতেছি যে বাংলাদেশে রাজনৈতিক বর্জন, অস্থিতিশীলতা, চরমপন্থা এবং বহিরাগত হস্তক্ষেপের ইন্ধন যোগাচ্ছে। কিন্তু একটি গণতান্ত্রিক সরকার থাকলে বাংলাদেশ স্থিতিশীল, প্রতিনিধিত্বশীল সরকার এবং ঐতিহাসিকভাবে ভারতের সঙ্গে সন্ত্রাস বিরোধী সহযোগিতা, সীমান্ত ব্যবস্থাপনা এবং অর্থনৈতিক একীকরণকে সক্ষম করেছে। ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে বর্তমান নির্বাচনী রোডম্যাপ সেই যুক্তি ভঙ্গ করেছে। আওয়ামী লীগকে বাদ দিয়ে এটি সংখ্যাগরিষ্ঠ ভোটারদের ভোটাধিকার থেকে বঞ্চিত করে, অর্থপূর্ণ প্রতিযোগিতা দূর করে এবং জনমতবিহীন সরকার গঠনের ঝুঁকি তৈরি করে। মানে আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণ করতে না দিলে এই সরকার হবে পুরোপুরি নাকি জনমতবিহীন সরকার। এই ধরনের নির্বাচন দেশে বৈধতাকে ক্ষুণ্ণ করবে এবং সমগ্র বাংলাদেশে অনিশ্চয়তা তৈরি করবে এবং যার পরিণতি ভারতকে ভোগ করতে হবে। ভারতকে ভয় দেখায়। আওয়ামী লীগকে বাদ দেওয়া ইসলামপন্থী এবং পাকিস্তানপন্থী শক্তির জন্য দরজা খুলে দেয় এবং নির্বাচনী প্রক্রিয়া থেকে আওয়ামী লীগকে অপসারণ একটি রাজনৈতিক শূন্যতা যেহেতু তৈরি করেছে, সুতরাং সেই শূন্যস্থানটা আসলে ইসলামপন্থী এবং পাকিস্তানপন্থীদেরকে দিয়ে পূরণ করা হচ্ছে, যাদের আদর্শিক চিন্তাভাবনা এবং ভূরাজনৈতিক সারিবদ্ধতা ভারতের জন্য, ভারতের নিরাপত্তার জন্য স্পষ্ট ঝুঁকি তৈরি করে। তাহলে প্রশ্ন হচ্ছে যে ভারতের উদ্বেগ হওয়ার কারণগুলো কি? একটি হচ্ছে ইসলামী দলগুলির পূর্ণ প্রবেশ। ঐতিহাসিকভাবে এই ইসলামী দলগুলো ভারত বিরোধী অবস্থানের সঙ্গে যুক্ত, যার মধ্যে রয়েছে জামাত ইসলাম, ইসলামী ছাত্র শিবির। বছরের পর বছর নিষেধাজ্ঞার পর মূলধারা রাজনীতিতে পুনরায় প্রবেশ করেছে এই চরমপন্থী জামাত ইসলাম এবং এ তরুণদের মধ্যে ভারত বিরোধী সাংগঠনিক যোগাযোগ প্রসারিত হচ্ছে। দুই হচ্ছে নিষিদ্ধ চরমপন্থী নেটওয়ার্কগুলোর পুনরুত্থান। দীর্ঘদিন ধরে গোপনে থাকা হিজবুত তাহরির উগ্র ইসলামী শাসনের আহ্বান জানিয়ে এবং স্পষ্টভাবে ভারতের বিরুদ্ধে প্রচারণা কার্যক্রম পুনরায় শুরু করেছে এবং উত্তরণ পরবর্তী অনিশ্চয়তাকে কাজে লাগিয়ে নেটওয়ার্ক পুনর্গঠন করেছে। তৃতীয় হচ্ছে কট্টরপন্থী গোষ্ঠীগুলোর রাস্তার শক্তি। হেফাজত ইসলামের মতো সংগঠনগুলি গণবিক্ষোভ সংগঠিত করার, ধর্মনিরপেক্ষ শাসনের উপর চাপ সৃষ্টি করার এবং ভারত বান্ধব নীতির জন্য রাজনৈতিক স্থান সংকুচিত করার নতুন ক্ষমতা প্রদর্শন করেছে। 4 নম্বরে পাকিস্তান সংযুক্ত জঙ্গি আখ্যান। নিরাপত্তা প্রতিবেদনে পাকিস্তান ভিত্তিক জঙ্গি ব্যক্তিত্বদের সঙ্গে জড়িত নতুন আলোচনা এবং যোগাযোগ তুলে ধরা হয়েছে, যেখানে বাংলাদেশকে ভারতের বিরুদ্ধে সম্ভাব্য অপারেশনাল করিডোর হিসাবে ক্রমবর্ধমানভাবে চিত্রিত করা হচ্ছে। দেখেন, এখানে বলা হচ্ছে বাংলাদেশের কিছু গোষ্ঠী নাকি পাকিস্তানের যে জঙ্গি গোষ্ঠী আছে এদের সঙ্গে কথাবার্তা বলে, আলাপ আলোচনা করে এই বাংলাদেশের ভিতর থেকে ভারতকে আক্রমণ করার জন্য নাকি নতুন চক্রান্ত করতেছে। জাতীয় নাগরিক পার্টি এনসিপি নেতারা এবং বর্তমান সরকারের উপদেষ্টারা নাকি সবসময় ভারতকে দায়ী করে যে ভারত বাংলাদেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র করতেছে এবং এটা করে ভারতের সঙ্গে সম্পর্ক খারাপ করতেছে। আরেকটি হচ্ছে পাকিস্তানের কৌশলগত যোগাযোগ। পাকিস্তানি কর্মকর্তারা এবং বাংলাদেশি কর্মকর্তাদের মধ্যে একটা বর্ধিত কূটনৈতিক এবং সামরিক সম্পৃক্ততা একটা সম্ভাব্য পুনর্বিনাশের ইঙ্গিত দেয় যে পাকিস্তানের সঙ্গে এরকম দরহম মরহম চলতে থাকলে ভারতের দীর্ঘস্থায়ী ক্ষতি হয়ে যাবে। দর্শক, আশা করি সবগুলো ভিডিওই দেখেছেন এবং বিজ্ঞ বিশ্লেষকদের বিশ্লেষণগুলো শুনেছেন। তো অবশ্যই এবার আপনাদের মূল্যবান মতামতটা জানিয়ে দিবেন। পারলে ভিডিওটি শেয়ার করে সবারই দেখার সুযোগ করে দিবেন। আর আমাদের এই চ্যানেলে এখনো যারা সাবস্ক্রাইব করেননি, প্রতিনিয়ত এই ধরনের আপডেট, গরম গরম খবর পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। ইতিমধ্যে যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।